অর্থনীতিতে বাংলাদেশ গত 2 বছর ধরে 3টি বড় সংকটের মধ্যে আছে। একটি সংকট হচ্ছে মূল্যস্ফীতি, যেটা গত 2 বছর ধরে 9%-এর বেশি। একটি হচ্ছে রিজার্ভের ক্রমাগত পতন ঘটছে এবং গত 2 বছরে রিজার্ভ অর্ধেকের বেশি নিচে নেমে গেছে। আর তৃতীয় বড় সংকট সেটা হচ্ছে ডলারের হার, যে হঠাৎ করে ডলারের দাম খুব বেশি বেড়ে যাচ্ছে, অর্থাৎ টাকার ক্রমাগতভাবে অবমূল্যায়ন হচ্ছে। এবং এই তিনটাই একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। ডলারের সংকট হচ্ছে বলেই রিজার্ভের পতন ঘটছে, এবং রিজার্ভের পতন ঘটছে, ডলারের সংকট হচ্ছে, অবমূল্যায়ন হচ্ছে, আমদানি নিয়ে ঝামেলা হচ্ছে, আমদানি মূল্য বেড়ে যাচ্ছে, এই কারণে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাচ্ছে। এই যে তিনটি সংকট, এই তিনটি সংকটের কারণ কি? তিনটি সংকট কি শুধুমাত্র ইউক্রেন যুদ্ধই এটা বড় কারণ, নাকি আমাদের নিজেদের বেশ কিছু ভুল ত্রুটি, এই সমস্ত কারণে এই সংকটগুলো তৈরি হয়েছে? বিশেষ করে আমি ডলারের ক্ষেত্রটা যদি আমি আলাদাভাবে উল্লেখ করি, তাহলে দেখি যে আমাদের যারা নীতি নির্ধারক তাদের ভুল কৌশল এবং সঠিক নীতি না নেওয়ার কারণেই আসলে ডলারের হারটা এত বেশি বেড়ে গেছে। আমরা যদি ঐতিহাসিকভাবে একটু দেখি, সেটা হচ্ছে যে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু বাংলাদেশ ডলারের সাথে আমাদের যে মুদ্রার মানটা সমন্বিত করতো না। তখন ছিল ব্রিটিশ পাউন্ড স্টার্লিং। সেখান থেকে বাংলাদেশ সরে এসছে 1983 সালে, এবং তারপরে একটা বড় পরিবর্তন এসেছিল 90-এর দশকে। 94 সালে টাকাকে রূপান্তরযোগ্য করা হয়েছিল, বিশেষ করে চলতি হিসাবে, মূলধন হিসাবে নয়। তারপরে বড় পরিবর্তন এসেছিল 2003 সালে। তখন টাকাকে কিছুটা ভাসমান করা হয়েছিল, অর্থাৎ বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছিল যে ডলারের মূল্যমানটা কি হবে। 2003 সালে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হলেও তখন কিন্তু ডলারের হারের দিক থেকে বড় কোনো পরিবর্তন হয়নি। যে কারণ হচ্ছে যে তখন পরিস্থিতিটা অনুকূল ছিল এই অর্থে যে তখন হচ্ছে ডলারে খুব একটা বাংলাদেশের চাহিদা ছিল না, আমদানি পরিস্থিতি খুব একটা সমস্যা ছিল না, আমাদের রপ্তানি বাড়ছিল, আমাদের রিজার্ভ বাড়ছিল। সুতরাং সব কিছু মিলে এমন একটা সময়ে টাকাকে ভাসমান করা হয়েছিল 2003 সালে, যেটা আমাদের বড় ধরনের কোনো সংকটে ফেলে দেয়নি। এবং আমি যদি বলি এভাবে, যে তখন সরকার বা বাংলাদেশ ব্যাংক যে 2003 সালে, তখন তারা অত্যন্ত সঠিকভাবে একটা ভালো সময়কে, উপযুক্ত সময়কে বেছে নিয়েছিল টাকাকে বা বিনিময় হারকে ভাসমান করার জন্য। আমরা কিন্তু বাজারকে কখনোই বাজার ভিত্তিক করিনি পুরোপুরি, যেটাকে আমরা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বলি বা ভাসমান বিনিময় হার বলি। আমরা সবসময় বাংলাদেশ ব্যাংক কিছুটা নিয়ন্ত্রণ রেখে মুদ্রার বিনিময় হারটা ঠিক করতো, এবং একটা হস্তক্ষেপ করার বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট সুযোগ ছিল, এবং সেই সুযোগটা তারা কাজে লাগিয়েছে সবসময়। সমস্যা দেখা দিয়েছিল 2011 সালে একবার, কারণ আমরা জানি যে 2008 সালে যে বিশ্ব অর্থনীতির যে মন্দা, সেই মন্দার একটা প্রভাবে 2011 সালে আমাদের রপ্তানি আয় কমে গিয়েছিল, কারণ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তখন মন্দা ছিল, তখন প্রবাসী আয় কমে গিয়েছিল। সব কিছু মিলিয়েই তখন আমাদের একটা ডলারের একটা সংকট দেখা দিল। তখন ডলারের সংকট দেখা দেওয়ার কারণে ওই এক বছরে 2011 সালে প্রায় 16% অবমূল্যায়ন হয়েছিল টাকার। তখন একটা ডলার একটা লাভ দিয়েছিল। তারপর 2012 সাল থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হয়, এবং আমরা যদি দেখি যে তখন খুব একটা সমস্যা হয় নাই, কিন্তু সমস্যা হয়েছিল 2018-19 সালের দিকে। তখন আমরা যতদূর সবাই আমরা জানি যে ট্রাম্প তখন মার্কিন প্রেসিডেন্ট, তিনি চীনের সঙ্গে একটা বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, এবং চীন তখন তার রপ্তানি বাজারকে সংহত করার জন্য তাদের যে নিজস্ব মুদ্রা ইউয়ানের ব্যাপকভাবে অবমূল্যায়ন করেছিল। সুতরাং চীন যেখানে একটা রপ্তানির একটা বড় একটা বাজার, সে কারণে অন্যান্য যারা দেশ ছিল তারা সবাই এই চীনের সাথে পাল্লা দিয়ে নিজেদের মুদ্রাকে অবমূল্যায়ন করে, এবং সেটার মধ্যে ভারত, ভিয়েতনাম, বিশেষ করে আমরা যাদের সাথে কম্পিট করি, তারা সবাই এই সুযোগটা নিয়েছিল। বাংলাদেশ কিন্তু তখন টাকাকে অবমূল্যায়ন করেনি, এবং 81 টাকার মধ্যে এটা রেখে দিয়েছে। 81-86 সর্বোচ্চ সামান্য কিছু অবমূল্যায়ন করেছিল, যেটা অন্যান্য দেশের তুলনায় কিছুই না। কিন্তু তখন ভুল কৌশলটা ছিল তখনই, যদিও বাংলাদেশ আসলে কিছুটা টাকা অবমূল্যায়ন করতো, তাহলে পরে সংকটটা আসলে হতো না অন্যান্য দেশের তুলনায়। এবং দেখেন আপনি, ওই সময় যে অবমূল্যায়ন করেনি, তখন কিন্তু রপ্তানিতে আমরা বড় ধরনের সংকটে পড়েছিলাম। এই যে নিজেদের অর্থনীতিকে কৃত্রিমভাবে শক্তিশালী দেখানো বা টাকাকে কৃত্রিমভাবে শক্তিশালী দেখানো, এটা যে আসলে ভবিষ্যতের জন্য ভালো নয়, এবং বাজারকে নিয়ে যদি কৌশল করা যায় না, এবং বাজার ভিত্তিক কোনো ব্যবস্থা নিয়ে যে চালাকি করা যায় না, তার একটা
প্রভাব পড়লো আসলে পরে এসে, বা এর ফলাফল আমরা পেলাম 2022 সালে এসে। এবং যখন 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তখন দেখা গেল আমরা যে অবমূল্যায়নটা আগে করিনি, যেটা করতে পারলে আমরা অনেকখানি এগিয়ে থাকতাম, তখন হঠাৎ করে $86 সেই লাভ দেওয়া শুরু করলো। এবং লাভ দিতে দিতে একটা পর্যায়ে $110 আসলো। তখন বাংলাদেশ ব্যাংক আরও নানানভাবে নানান ধরনের কৌশল করলো। একবার নিজেরা মুদ্রার মান ঠিক করে দেওয়া শুরু করলো, একবার বাফেদা এবং এমডিদের যে সংগঠন তাদের এই দায়িত্ব দেওয়া হলো। এত কিছু করেও কিন্তু ডলারের মানটা ঠিক রাখে গেল না, এবং ডলারের ক্রাইসিসটা বরং আরও বাড়তে লাগলো। অবশেষে আমরা দেখলাম যে গত 7 মে এসে বাংলাদেশ মুদ্রা বিনিময় হারে বড় একটা সিদ্ধান্ত এসছে। এখন ক্রলিং পেগ যেটা বলা হচ্ছে, সেই ক্রলিং পেগের দিকে গেল, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমার মধ্যে ডলারটা কেনাবেচা করা যাবে। এর খুব বেশি বাড়ানো যাবে না, খুব বেশি কমানো যাবে না, শুধু কিছুটা বাজার ভিত্তিক, এখনও পুরোপুরি বাজার ভিত্তিক নয়। তাতে কি সমস্যার সমাধান হয়ে যাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা জানি যে মুদ্রার বিনিময় হার এটা আসলে ঠিক করে দেয় আইএমএফ, মানে পদ্ধতিটা আইএমএফ বলে দেয়। সেই পদ্ধতি অনুযায়ী আমাদের চলতে হয়, সারা বিশ্ব তাই চলে। আমরা সেই পদ্ধতি যখনই মানিনি তখনই সমস্যা হয়েছে। আইএমএফ বহুবার বলেছে অনেক আগেও যে বাজার ভিত্তিক করার জন্য, সেটা আমরা করিনি, এখন কিছুটা করেছি। তা আমার মনে হয় যে এই যে ভুল কৌশল, ভুল নীতি এবং টাকাকে কৃত্রিমভাবে শক্তিশালী করে রাখা, এই যে সমস্ত নীতি, এই সমস্ত নীতির কারণেই আমরা একবার ডলারের সংকট নিয়ে বড় ধরনের সংকটে পড়েছি। এই সংকট থেকে আমাদের বের হতে হবে। সরকার বাংলাদেশ ব্যাংক একটা পদ্ধতি নিয়েছে, এই পদ্ধতিটা কাজ করবে আমরা আশা করি, এবং আস্তে আস্তে বাজার ভিত্তিক করে দেওয়া হবে। এটার মধ্যে কোনো চালাকি করা হবে না, কোনো কৌশল করা হবে না, এবং বাজারকে বাজারের মতো করে চলতে দিতে হবে। কৃত্রিমভাবে কোনো নিয়ন্ত্রণ আসলে কোনো কাজ দেয় না অর্থনীতিকে। সুতরাং এই যে ডলারের রেটটা যে হঠাৎ করে আমরা $86 থেকে 117-তে আসলাম, এখানে হয়তো থেমে থাকবে না, আমরা জানি না ভবিষ্যতে কি হবে। তবে বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত, যেটা আমরা আগেও বলে এসেছি, সব অর্থনীতিবিদরা বলে আসছেন। বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই এখন অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন, এটি আমরা আশা করতে পারি।